শোন সেমরি, বেড়া মাইনষের অমন একটু আটটু স্বভাবের দোষ থাকেই। তুই তো মেলা সুন্দরী, তাই আমার পোলা লোভ সামলাইতে পারে নাই। এখন এইটা নিয়া পাড়া জানাজানি করার দরকার নাই। সমাজে আমাগো একখান সম্মান আছে। তুই বরং ক্ষতিপূরণ হিসেবে বড় বউয়ের থাইকা 1000-2 টাকা বেশি নিয়ে আনিস। সামনে দাঁড়ানো বৃদ্ধা মহিলার তাচ্ছিল্য ভরা কথাগুলো শুনে ঘৃণায় গা গুলে উঠল প্রিমার। রাগে সারা শরীর জ্বলে উঠল। অপমানসূলক কথাগুলো শুনে ভেতরটা কাঁপুনি ধরে গেল। ঢাকা ইউনিভার্সিটির অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী অধরা ইসলাম প্রিমা। এই কংক্রিটের শহরে এতিম মেয়েটার আপন বলতে কেউ নেই। নিজের খরচ বহন করতে 4টা টিউশনি করায় সে। 9ম শ্রেণীতে পড়া রিক্তা তার পুরনো স্টুডেন্ট। আজ প্রায় বছর খানেক সময় ধরে পড়াচ্ছে তাকে। যৌথ পরিবার হওয়ায় বাসার ছেলে টিচার রাখার নিষিদ্ধ। শেষ অবধি রিক্তার মা রুমানা বেগম প্রিমার খোঁজ পেয়ে কিছুটা নিশ্চিন্ত হন। তবে তিনি ঘুণাক্ষরেও টের পাননি এরকম কোনো বিভৎস ঘটনা ঘটে যাবে। যথারীতি সময় মতো প্রিমা আসে রিক্তাকে পড়াতে। ঈদের আগে আজকেই পড়ানো শেষ দিন ছিল। যেহেতু ঈদের আগ মুহূর্ত, তাই বাসায় লোক সমাগম নেহাত কম নয়। বিগত 3 দিন যাবৎ প্রিমা খেয়াল করেছে রিক্তার চাচা নেহাল হোসেনের হাব ভাব খুব একটা সুবিধা নয়। মেয়েটার সংযম চিত্তে যথাসম্ভব শালীনতা বজায় রাখার চেষ্টা করলেও হায়নার থাবা থেকে মুক্তি হয়নি। পড়ার ফাঁকে রিক্তা ওয়াশরুমে গেলে রিক্তার ঘরে ঢুকে নেহাল। প্রিমা হকচকিয়ে কিছু বলার পূর্বেই চোরের মতো একটা কাঠ প্রিমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি জানি তুই এতিম। ঢাকা শহরে কেবল টিউশনি করে টিকে থাকা কোয়াইট টাফ। সো তুমি চাইলে আমি তোমার দায়িত্ব নিতে পারি। বিনিময়ে আমাকে একটুখানি সময় দিলেই চলবে। কল মি লেটার ডার্লিং। নেহালের নোংরা কথাবার্তা শুনে প্রিমা তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রাগান্বিত স্বরে বলে, স্টে ইন ইউর লিমিট বাস্টার্ড। তোর মতো কুলাঙ্গারের দরকার নেই আমার। তুই বরং তোর চরিত্র সামলে রাখ, নয়তো জুতা পেটা করে। বাকি কথা শেষ করতে পারেনি প্রিমা। এর আগেই নেহাল ক্ষিপ্ত মেজাজে ওর কোমল হাতের কবজি চেপে ধরে রুমের বাইরে টেনে নিয়ে যেতে যেতে বলে নেহাল, আজ তোর হচ্ছে। স্লাড হয়ে মুখ দিও। এত বড় বড় কথা বের হয় কিভাবে? নিজেকে বাঁচাতে প্রিমা যারপনেই চিল্লিয়ে উঠল। রাগে খেয়ে হারিয়ে ফেলা নেহাল শেষ হবে তোয়াক্কা করলো না। সেই সময় বাসায় উপস্থিত হলেন রুমানা বেগম, তার বৃদ্ধ শাশুড়ি এবং রিক্তা। প্রিমার চিৎকারে সকলেই ছুটে আসে। সবাই উপস্থিত নেহালের উপর এমন কোনো প্রভাব ফেলে না। পরিস্থিতি বুঝে রুমানা বেগম এক প্রকার জোর করে প্রিমাকে ছাড়িয়ে নেন। বেচারি প্রিমা ছাড়া পেতেই কাপা গলায় সব ঘটনা বর্ণনা করে। বৃদ্ধা ছেলের দোষ ঢাকতে উল্টো প্রিমাকে মানিয়ে নিতে বলেন। প্রিমা হতভম্ব মুখে তাকায় বৃদ্ধার দিকে। তার সম্মান এতটাই সস্তা? সম্মানের মূল্য হয় বুঝি? এক মনে এসব ভেবে চলে প্রিমা। প্রিমাকে নিশ্চুপ থাকতে দেখে বৃদ্ধা পুনরায় আমতা করে বললেন, শোন সেমরি, মায়াগো জীবনে এমন 2-4টা ঘটনা অহরহন ঘটে। বেড়া মাইনষের কলঙ্ক থাহে না, কিন্তু মায়া মানুষ নির্দোষ হইলেও সমাজের চোখে খারাপ হইয়া যায়। তুই এডি ভইলা যা, কাউরে কিছু কওনের দরকার নাই। ঈদে কি কিনবি ক আমারে, আমি লইয়া দিমুনি। বৃদ্ধার কথায় ঘৃণায় গা গুলিয়ে উঠল প্রিমার। মানুষের মন মানসিকতা কতটা নিকৃষ্ট সেটা নতুন করে অনুধাবন করল। কিছুটা সময় নিয়ে নিজেকে সংযত করে উঁচু গলায় প্রিমা বলে, আপনার এক পা কবরে আরেক পা উপরে, কথাটা ভুলে যাবেন না আন্টি। নিজের সন্তানের দোষ ঢাকতে অপরাধকে নর্মালাইজ করা বন্ধ করুন আপনি। আমি আপনার নাতনির শিক্ষক। আমি কোনো যৌনকর্মী নই যাকে আপনার ছেলে টাকার বিনিময়ে অবাধে স্পর্শ করবে। বৃদ্ধা নাক মুখ কুচকে বিরক্ত ভরা কণ্ঠে বলেন, মাইয়া মানুষের এত তেজ থাকা শোভা পায় না। মাথা গরম বেড়া মানুষ না হয় কইরা ফেলছে একখান ভুল, তাই বইলা এখন ওরে ফাঁসি দিমু নাকি? প্রিমা তাচ্ছিল্য হেসে বলে,
আপনার আদরের পুত্র কোনো সুপুরুষ নয়, সে একজন কাপুরুষ, যে কিনা একান্তে মেয়েদের সুযোগ নেওয়ার জন্য মুখিয়ে থাকে। আর আপনি হলেন ব্যর্থ মা, যে তার নিজের সন্তানকে ঠিক মতো শিক্ষা দিতে পারেনি, কিন্তু দোষটা ঠিকই ঢাকতে ওস্তাদ। প্রিমার করা অপমান নেহাল সহ্য করতে পারল না। প্রিমার দিকে সবেগে তেড়ে আসলো। কাছাকাছি এসে প্রিমার চুলের মুঠি ধরার আগে তার নিঃসঙ্গ বরাবর জোরে লাথি বসার প্রিমা। উপস্থিত সকলেই খানিকটা হকচকিয়ে যায়। বৃদ্ধা হাই হাই করে উঠে। প্রিমার মার খেয়ে নেহাল মাটিতে লুটিয়ে পড়ে। প্রিমা ওর কাজ ঘেঁষে দাঁড়িয়ে মুখের কাজটায় সজোরে আরেকটা লাথি বসিয়ে বলে, তোর নোংরা প্রস্তাবে স্ট্রেট ফরওয়ার্ড উত্তর ছিল এটা। মন ভরেছে নাকি আরো দু একটা দিব? তীব্র বেগে লাঠিটা পড়ায় মুখ থেকে রক্ত বেরিয়ে এসেছে নেহালের। বৃদ্ধা তড়িঘড়ি করে ছেলের পাশে বসে বিলাপ করতে থাকে। অদূরে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে রুমানা বেগমের দিকে তাকে স্পষ্ট গলায় প্রিমা বলে, আপনার ঘরেও একটা মেয়ে আছে, বিষয়টা মাথায় রাখবেন। আমাদের পথ চলা এই পর্যন্তই ছিল। রিক্তার জন্য অন্য টিচার খুঁজে নেবেন। ধন্যবাদ। কথাগুলো বলে এলোমেলো পা ফেলে রিক্তাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো প্রিমা। সন্ধ্যা লগ্ন প্রহর হওয়ায় চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে। এতক্ষণ সাহসিকতার পরিচয় দিলেও এবার যেন বুকের ভেতর কান্নার স্রোত উতলে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথার চেষ্টা করলো সে। গলির মোড় থেকে একটা রিক্সা চেপে বসে কাপা কণ্ঠে চালককে বলল, মানিকনগর স্টেডিয়ামের 3 নম্বর গেটে চলেন মামা। রিকশাওয়ালা মাথা নাড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। কোনো কিছু না ভেবে প্রিমা দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে কেঁদে ওঠে। শরীরে লেগে থাকা বৃষ্টির ছোঁয়াগুলো তাকে কতটা পীড়া দিচ্ছে তা বর্ণনাতীত। আচ্ছা, মেয়ে হয়ে জন্ম হয়েছে বলেই কি পরপুরুষের থাবার শিকার হতে হবে? মেয়ে বলেই সব সময় মুখ বুজে অন্যায় সহ্য করে ভেতরে ভেতরে গুমড়ে মরতে হবে? উত্তর মিলল না। এক পর্যায়ে প্রিমার চোখের পানি ফুরিয়ে এলো। রিক্সা বাজারে প্রবেশ করতেই প্রিমা খেয়াল হলো তার মাসিক বাজার শেষ। গত সপ্তাহে শেষ হয়েছিল, তবে খেয়ে না খেয়ে কোনো মতে এই সপ্তাহটা পার করে দিয়েছে সে। ভার্সিটির এক্সাম ফি দিতে গিয়ে বাকি টাকা, টিউশনির টাকা ফুরিয়ে গেছে। ভেবেছিল আজ রিক্তার মায়ের দেওয়া বেতন থেকে বাজার সদাই করবে, কিন্তু তার নিয়তি যে বড়ই অনাসন্ন। প্রিমা তাচ্ছিল্য হেসে শূন্য নীলাম্বরের দৃষ্টি নিবদ্ধ করে ফিসফিসিয়ে বলল, তুমি বিহীন দুনিয়াটা ভীষণ কঠিন লাগে আম্মি। এই দুনিয়ায় অর্ধেক মায়াজাল, বাকিটা হায়নার দল। এই মায়াজালের প্রকৃত সত্য হলো, এই পৃথিবীতে ধনীদের জন্য রয়েছে স্বর্ণ মুকুট, আর গরিবদের জন্য বাস্তবতার লাঠি, যা মৃত্যু সকলকে মুখ বুজে সয়ে যেতে হবে। চৌধুরী নিবাসে বিশাল গেট পেরিয়ে প্রবেশ করলো একটা টয়টোর করলা। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো চৌধুরী বাড়ির একমাত্র আদুরে এবং কনিষ্ঠ কন্যা মার্জানা আইরিন চৌধুরী। সবাই ভালোবেসে তাকে মেহেরিমা ডাকে। 19 বছর বয়সী মেহেরিমা স্বভাবে ভীষণ চঞ্চল এবং প্রাণোজ্জ্বল ধাঁচের রমণী। বাড়ির সকলেই তাকে দুষ্টুমির শিরোমণি হিসেবে চিনে। আজ মেহেরিম ভার্সিটিতে নবীন বরণ ছিল। সকাল সকাল সাজুগুজু করে এক ঝাঁক বান্ধবীদের নিয়ে ছুটেছিল ভার্সিটির প্রাঙ্গণে। সারাদিন লম্ফঝম্প করে মেহেরিমা ভীষণ ক্লান্ত। তার উপর ভারী কি শাড়ি অর্নামেন্টসের যন্ত্রণা আর কোনোভাবেই আর সহ্য করতে পারছিল না বেচারি। সদ্য দরজা দিয়ে বাসায় ঢুকতেই মেহেরিমা চোখ পড়ে তার বড় চাচি, মেজো চাচি আর মা একসাথে বসে গল্প করছে। মেহেরিমা ভেতরে ঢুকে সোজা বড় চাচির কথা আফিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, বড় মা, ও বড় মা, শুনো। মেহেরিমার কাণ্ডে উপস্থিত সকলেই হেসে ওঠে। মেহেরিমার মা মাহিরা চৌধুরী চোখ পাকিয়ে তাকান। আফিয়া চৌধুরী সেসব পাত্তা না দিয়ে বলেন, হ্যাঁ মিঠু বুড়ি বল। মেহেরিমার কণ্ঠে আহ্লাদ ঢেকে বলে, আমাকে একটু লাজানিয়া বানিয়ে দাও না। আমার ছোট্ট পেটটা লাজানিয়া টেস্টি স্লাইস খাওয়ার জন্য বিগত 1 সপ্তাহ থেকে ওয়ার্নিং দিচ্ছে। কখন জানি আন্দোলনে নেমে যাই, তার ঠিক নেই। তুমি বানিয়ে দিবে না? আফিয়া চৌধুরী ভীষণ আন্তরিক মহিলা। মেহেরিমার আদুরে আহ্লাদে সায় জানিয়ে বললেন, হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মেহেরিমা আহ্লাদে গলে গিয়ে আফিয়া চৌধুরীর গালে টপা টপ কয়েকটা চুমু দিয়ে বলে, আমার বেস্ট বড় মা।
মাহিরা চৌধুরী মিছে রাগ দেখিয়ে বলেন। সব আবদার মেনে ওকে বিগড়ে দিয়ে না পা, খুব সাহস বেড়েছে তার, এবার লাগাম টেনে ধরতে হবে। মাহিরা চৌধুরীর কথা শুনে চৌধুরী বাড়ির মেজ বউ কথা তাসকিয়া তারামুম চৌধুরী থমথমে কণ্ঠে বলেন। আরো 7 বছর আগে ব্যাপারটা অনুধাবন করলে আমার বুকের মানিক এত দূরে ভিন দেশে একটা পড়ে থাকতো না মাহিরা। এখন এসব উপলব্ধি করে লাভ আছে? আমার সর্বনাশ তো হয়েই গেছে। মুহূর্তেই পরিবেশটা নীরব হয়ে গেল। সকলের মুখ থেকে হাসি সরে গিয়ে জায়গা করে নিল একরাশ বিষণ্ণতা। কিছুক্ষণ পর প্রাণোচ্ছল মেহেরিমা নিষ্প্রঙ্গ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত সুরে বলল। আমি ভীষণ টায়ার্ড বড় মা, চেঞ্জ করে একটু ঘুমাবো, তুমি বরং পরে ওটা বানিও। কথাগুলো বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ঘরের দিকে অগ্রসর হলো মেহেরিমা। আফিয়া চৌধুরী বিরক্ত হয়ে মেজ জাকে বলেন। তারা এরকম করে কেউ কথা বলে? মেয়েটা আজ আর কিচ্ছুটি মুখে তুলবে না সারাদিন, তুই বুঝেও অবুঝ কেন হচ্ছিস? তারামুম চৌধুরী রেগে মেগে উঠে দাঁড়িয়ে কন্দনরত স্বরে বলেন। আমার ছেলেটা আর 7 বছর ধরে কি খাচ্ছে না খাচ্ছে সেটা একমাত্র খোদাই জানে। আদৌ কোনোদিন ওকে নিজ হাতে তুলে খাওয়াতে পারবো কিনা সন্দেহ হয় মাঝে মধ্যে। আমার ছেলেটাকে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, অথচ কেউ একবেলা না খেয়ে থাকলে তোমাদের দুশ্চিন্তার তরতরে বাড়ে। কথা শেষ করে তিনি জায়গা ত্যাগ করলেন। মাহিরা চৌধুরীর চোখের কান্নিসে জমা পানিটুকু মুছে ফেলতে ফেলতে বলেন। একটা ভুলের জন্য আর কত শাস্তি পাবে আমার ছোট মেয়েটা? আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে আপা। আফিয়া চৌধুরী সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পেল না। বুক চিরে বেরিয়ে আসলো এক বিশদ দীর্ঘশ্বাস। অর্ধলগ্ন শরীরে চেঞ্জিং রুমের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেহেরিমা। ফরসাটে কলার বোনের সেন্সিটিভ ত্বকে বিদ্যমান ছোপ ছোপ লালচে দাগগুলো দেখে দীর্ঘ শ্বাসে ফেলল সে। ফ্লোরে পড়ে থাকা ভারী শাড়িটা দেখে একরাশ বিরক্তি এসে জমা হলো তার সুশ্রী মুখশ্রীতে। দীর্ঘক্ষণ ভারী পোশাকে জড়িয়ে রাখার ফলে ভীষণ ক্লান্ত লাগছে তার। শরীরের বাকি পরিচ্ছন্ন অনাবৃত করে উন্মুক্ত নতজানু দেহখানা বাথটবের উষ্ণ জলে ছেড়ে দিয়ে আরামে চোখ বুঝল মেহেরিমা। এতক্ষণ লাইভ ফুটেজ মেহেরিমার সমস্ত কর্মকাণ্ড তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছিল তানজিরান। পূর্ণাঙ্গ দৃষ্টিটুকু অবলোকন হতেই ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে সেটাকে দূরে ছুঁড়ে ফেলল। পুরো বিষয়টা স্মৃতিপটে ভেসে উঠতেই অবিরাম ধারায় শ্বেত জল গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। জিভ দ্বারা শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে হিসিয়ে বলল। সুদূর লন্ডনে থাকা সত্ত্বেও তোর মোহনীয় রূপের অগ্নিশিখা আমায় জ্বালিয়ে মারছে। অতীতে অপবাদ দিয়ে বিতাড়িত করেছিস, এখন বুঝি নতুন করে বদনাম করার উপায় খুঁজছিস? ছলনাময়ী নারী কোথাকার। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো তানজিরান। মস্তিষ্ক থেকে অনাকাঙ্ক্ষিত স্মৃতিগুলো মুছে ফেলতে গিয়েও ব্যর্থ হলো। নিজেকে শক্তপোক্ত কয়েকটা গালি কষে বিগ্রানো মেজাজে কল করলো বহুল কাঙ্ক্ষিত নম্বরে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই তানজিয়ান এক প্রকার চিল্লিয়ে বলে উঠল। অতি শীঘ্রই আমি দেশে ফিরছি তুরাব। তোর অবাধ্য স্বভাবের বেয়াদব বোনকে সামলে রাখিস। আমার সম্মুখে পড়লে এক থাপ্পড়ে সকল ভীমরতি ছুটিয়ে দেবো একদম। সদ্য আসা ঘুমটা আগলা হয়ে আসলো তুরাবের। ধাতস্থ হয়ে কোনো প্রশ্ন করার পূর্বেই তানজিয়ান কল কেটে দিল। রাগ সামলাতে না পেরে সজোরে ঘুষি মারল কংক্রিটের দেওয়ালে। দাঁতে দাঁত পিষে চাপা কণ্ঠে বলল। আমার ব্যক্তিগত নারী হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সামনে নিজেকে সিঙ্গেল দাবি করার সাহস কোত্থেকে আসে? অন্য পুরুষের চোখে তৃষ্ণা মেটানোর সাহস কি করে হয় তোর? তোর অস্তিত্বে নিজের নামের বৈধ সেলমোহর, অতঃপর দেশ ছেড়েছি আমি। এরপরও 7টা বছর ধরে আমাকে ইগনোর করার দুঃসাহস কি করে হয়? জবাব রেডি রাখিস, কেননা তাজরিয়ান জাওয়াদ চৌধুরী ফিরছে তোকে শায়েস্তা করতে। দাঁত কিরমিরিয়ে প্রয়োজনীয় পোশাক আদি নিয়ে তানজিয়ান প্রস্থ পায়ে ছুটল শাওয়ারের নিচে। এই মুহূর্তে বিগ্রানো মেজাজ ঠান্ডা করাটা অতীব জরুরি। দীর্ঘ 2 ঘন্টা শাওয়ার নিয়েও বিগ্রানো মেজাজ কোনোভাবেই ঠান্ডা করতে পারল না তানজিয়ান। মিনিট কয়েক কিছু একটা ভেবে দ্রুত শরীরে ভেজা পোশাক পাল্টে ছুটল পার্শ্ববর্তী ফ্ল্যাটে। কলিং বেল দিতেই ওপাশ থেকে একজন মেট দরজা খুলে দিল। তানজিয়ান কাট কাট স্বরে জিজ্ঞেস করল।
ভাই বাসায় আছে? সার্ভেন্ট খানিক ইংরেজিতে মিষ্টি হেসে জবাব দিল। স্যার ব্যালকনিতে বসে অফিসের জরুরি কাজ করছেন। তানজিয়ান ও সব তোয়াক্কা না করে গটগট আওয়াজ তুলে সেদিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে নক করে বলল, ভাই আসবো? শব্দে উৎসুক খুঁজতে দীর্ঘ দেহ লম্বা এক পুরুষ চোখ তুলে তাকালো। তানজিয়ানকে দেখে গম্ভীর স্বরে বলল, কাম ইন। তানজিয়ান ভেতরে ঢুকতে ঢুকতে অস্থির চিত্তে বলল, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি ভাইয়া। সেই সুদর্শন যুবক ল্যাপটপটা এক পাশে সরিয়ে রেখে ক্ষীণ স্বরে বলল, কি কথা তাজ? তানজিয়ান সোজা বড় ভাইয়ের কোলে মাথা রেখে অশান্ত স্বরে বলল, আমরা কালকে বাংলাদেশে ফিরছি ভাইয়া। সেই পুরুষের ভ্রুজোড়া কিঞ্চিত কুঞ্চিত হয়। কিছু একটা ভেবে থমথম কণ্ঠে বললে, কালকে অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, কতগুলো ডিল ফাইনাল করা বাকি, এভাবে হুট করে যাওয়া যাবে না তাজ। তানজিয়ান ক্ষোভান্বিত হয়ে মাথা উঁচিয়ে সেই সুদর্শন পুরুষের চোখের দৃষ্টি নিক্ষেপ করে বলে, ডিলস আর মোর ইম্পর্টেন্ট দেন মি মিস্টার আশিয়ান ইরফান চৌধুরী। তানজিয়ানের বাচ্চামি কথাবার্তায় আরশিয়ান হেসে ফেলল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বাহিরে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে শুধালো। মেহেরিমা আবার কিছু করেছে? শান্ত হয়ে আসা রাগটা আবারও ধপ করে জ্বলে উঠল। দাঁতে দাঁত পিষে কিরমিরিয়ে তানজিয়ান বলল, আমার বউ আমি ব্যতীত দুনিয়ার সবার সাথে হাহা হি হি করতে ব্যস্ত, আর আমি লন্ডনে বসে বসে পিতৃ আজ্ঞা পালন করছি। আমার বাপের ভয়ঙ্কর ষড়যন্ত্র একদিন আমাকে অনুপম বানিয়ে ছাড়বে, আর আমার অবুঝ বউটা কল্যাণীর লেদা ভার্সন হয়ে আরেক ব্যাটার সঙ্গে আজ্ঞা পালন করবে। আই ক্যান্ট ইমেজিন ভাইয়া। এনাফ ইজ এনাফ। আমার কালকেই দেশে ফিরছি এবং এটাই ফাইনাল। তানজিয়ানের বাচ্চামি মূলক কথায় আরশিয়ান পুনরায় হেসে ফেলল। দেশে ফেরার কথা শুনে স্মৃতিপটে খুব প্রিয় একজনের কাফনে মোড়ানো বিকৃত মুখশ্রী ঝলক ভেসে উঠল। লম্বা শ্বাস টেনে বুকে চলমান ঝড়টা থামানোর প্রয়াস করে গম্ভীর স্বরে বলল, আমরা কালকে বাংলাদেশে ফিরবো তাজ। ভাড়াকান্ত মনে ম্যাসে ফেলল প্রিমা। রিকশার ভাড়া মিটিয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় আসতেই দেখা হলো বাড়িওয়ালার সাথে। বয়স্ক বাড়িওয়ালা তাকে দেখে নাক মুখ কুঁচকে গম্ভীর স্বরে বললেন, তোমার গত 2 মাসের ভাড়া বাকি নেই, পরশু দিনকে ঈদ, খরচাপাতির ব্যাপার আছে, টাকাটা জলদি দিয়ে দিও, সম্ভব হলে চলতি মাসের ভাড়াটাও দিয়ে দিও। এতিম বইলে কম তো ছাড় দেয়নি, এখন তুমি যদি এমন করো তাহলে তো আমার না খেয়ে মারা লাগবে। একটা ছোট চিলেকোঠা ঘরে ভাড়া থাকে প্রেমা, যার ভাড়া মাত্র 6,000 টাকা। দুজন শেয়ারে থাকে বিধায় ½ টাকা ভাড়া লাগে এক একজনের। এই 10 তলা বিল্ডিং এর পুরোটা জুড়ে ভাড়াটিয়া রয়েছে। সামান্য কটা টাকার জন্য বাড়িওয়ালার মৃত্যু ঘটবে না সেটা প্রিমা খুব ভালো মতোই বোঝে। প্রিমা কিন্তু সে নিরুপায়। হালকা ভেজা চোখে তাকে নির্বাক গলায় প্রিমা বলল, জি আঙ্কেল। বাড়িওয়ালা বিড়বিড় করতে করতে চলে গেলেন। প্রিমা পাথরের দৃষ্টিতে কিছুক্ষণ শূন্যে তাকিয়ে রইল। কিছু একটা ভেবে দ্রুত পায়ে 5ম তলায় উঠে চিলেকোঠার ঘরটার দিকে গেল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই রান্নাঘর থেকে ঝিনঝিনে একটা কণ্ঠস্বর বলে উঠল, এসেছিস তুই? প্রিমা ক্ষীণ স্বরে প্রতি উত্তর জানিয়ে সোজা বিছানায় গিয়ে উবুর হয়ে শুয়ে পড়ল। পরিশ্রান্ত শরীরটা আর চলছে না। ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। অনুভূতিহীন প্রাণীর ন্যায় বিমর্ষ চিত্তে ভাবতে লাগলো কত শত ভাবনা। প্রিমার ক্ষীণ উত্তর শুনে রান্নাঘর থেকে খুন্তি হাতে ঘরে ঢুকলো ফারজানা। ফারজানা ইয়াসমিন তুলি হলো প্রিমার একমাত্র শোভাকাঙ্ক্ষী এবং রুমমেটটা। মেয়ে বয়সে ফারজানা প্রিমার চাইতে বড়। একটা প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো বেতনে চাকরি করে এবং একই সাথে মাস্টার্স পড়াশোনা করছে। প্রিমাকে ওভাবে শুয়ে থাকতে দেখে ফারজানা চিন্তিত মুখে ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে সোনা? প্রিমা বালিশ থেকে মাথা সরিয়ে ফারজানার কোলে মাথা রেখে ধীর গলায় প্রশ্ন করল, এতিমের ঈদ বলতে কোনো উৎসব হয় বুবু? এত বেশি আনন্দ তাদের কপালে সয়? ফারজানার বুকটা কেঁপে উঠল। চমকে তাকালো প্রিমার দিকে। ছিমছিমে গঠনের লম্বা হাড্ডি সার শরীরটা কেমন যেন নির্জীব হয়ে আছে। মাথার ঘন কালো সুবিশাল রেশমি চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে বিছানায়।
হলদেটে ফর্সা ত্বকের মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী, অথচ তার ভাগ্যটা অত্যন্ত খারাপ। এটুকু বয়সে মেয়েটা কত শত ট্রাগল করছে নিজেকে টিকিয়ে রাখতে। ফারজানা দীর্ঘশ্বাস ফেলে সহজ কণ্ঠে শুধায়, কি হয়েছে বলবি তো নাকি? প্রিমা কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ বুজে ফারজানার কোমর জড়িয়ে ধরে বলে, তোমার শরীর থেকে মামা গন্ধ আসছে বুবু, একটু বসবে আমার পাশে? নির্জল আবদারটা ফেরাতে পারল না ফারজানা। আপাতত প্রিমাকে ঘটনা জিজ্ঞাসা করে লাভ নেই, তা ঢের বুঝেছে সে। ফারজানা বড়দের মতো শাসন করে বলল, উঠে গিয়ে সোজা ফ্রেশ হয়ে এরপর খেতে বস। খাওয়া শেষে সকল আবদার পূরণ করা হবে। বেশি কথা শুনতে চাইছি না একদম। জলদি উঠ। কথা শেষ হতেই ফারজানা দৌড়ে রান্নাঘরের দিকে গেল। প্রিমা কিছুক্ষণ থম মেরে বসে থেকে জানালার দিকে তাকায়। সুবিশাল অন্ধকার আচ্ছন্ন নীলাম্বরের পানে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড়িয়ে বলল, শুনো আম্মা, তোমার মেয়ে একা নয়, উপরওয়ালা বোধহয় আমার প্রতি একটুখানি সদয় হয়েছে। খুব সম্ভবত একটু শান্তি, একটু স্বস্তি আমার কপালে রেখেছেন তিনি। খাওয়া দাওয়া শেষে দুজন পাশাপাশি শুয়ে পড়ল। পায়ের কাছটায় রয়েছে বিশাল খোলা জানালা। ঘরটা ছোট হলেও ভীষণ সুন্দর। ফারজানার বাহিরের দৃষ্টি নিবদ্ধ করে শান্ত সুরে শুধালো, কি হয়েছে আজকে? প্রিমা হার মেনে সমস্ত ঘটনা খুলে বলল। এই একটা মানুষের কাছেই তার কঠিন ব্যক্তিত্ব নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। ভেতরকার বাচ্চামি সত্তাটা অপকটে বেরিয়ে আসে। সবটা শুনে ফারজানা তাচ্ছিল্য হেসে বলল, সময়ের পরিবর্তন হলেও কিছু মানুষের মন মানসিকতা এখনো সেই আগের মতোই রয়ে গেছে। মেয়ে মানুষ মানে পণ্য, মেয়ে মানুষ মানে ভোগের সামগ্রী। এই জঘন্য ভাবনা তাদের অপ্রতিকস্থ মস্তিষ্ক থেকে কখনো যাবে না। প্রিমা নিরুত্তর রইল। এসবে চিন্তা এখন আর তাকে বিরক্ত করে না। চলার পথে এমন মুখোশধারী হায়না দেখে সে অভ্যস্ত। তার চিন্তাটা ভিন্ন জায়গায়। ফারজানা পুনরায় শুধালো, এই টিউশনিটা তো গেল, এবার কি করবি? টিউশনি করাতে করাতে তোর শরীরটা একেবারে ভেঙে গেছে। অন্য উপায় খুঁজতে হয় না প্রিমা? প্রিমা স্লান হেসে বলল, আমাদের উপায় বলতে কিছু থাকে না বুবু, ভাগ্য আমাদের নিরুপায় করে দেয় প্রত্যেকটা ক্ষেত্রে। ফারজানা কৌতূহলী কণ্ঠে শুধালো, আমি যতটুকু জানি তুই এসএসসি এবং এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করেছিস, তাই না? প্রিমা স্লান হেসে বলল। ফারজানা কিছু একটা ভেবে বলল, আমার অফিসের সিনিয়র অফিসারের একজন পিএ লাগবে। তুই মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট। আমি তোর জন্য সুপারিশ করি, যদিও বা ইন্টারভিউতে টিকলে তবেই নেবে। প্রিমা কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করল, ওনার পার্সোনালিটি কেমন? ফারজানা হালকা হেসে বলল, উনি মেয়ে মানুষ, একটু বদমাশি, তবে মনের দিক দিয়ে বেশ ভালো। প্রিমার বুকের ভাতটা বোধহয় কমে আসলো। সে ধীর কণ্ঠে বলল, আমি ইন্টারভিউ দেব, দেখা যাক কি হয়। কে জানতো এই একটা পদক্ষেপ তার জীবনের মোড় এক নিমিষে পাল্টে দিবে। অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায় কথাটা তার বেলায় অক্ষরে অক্ষরে মিলে যায়। এই সত্যটা বোধহয় টের পায়নি প্রিমা। সময় পেরিয়েছে তার নিজস্ব গতিতে। আজ চাঁদ রাত। চৌধুরী বাড়ির সকলেই উপস্থিত রয়েছে খাবার টেবিলে। আজকে বাড়ির কর্তারাও উপস্থিত আছেন। টেবিলের মাথায় বসেছে বাড়ির সবচেয়ে বৃদ্ধ সদস্য তৌকির আফজাল চৌধুরী। তার পাশে বসেছে চৌধুরী বাড়ির বড় ছেলে আরিয়ান ইয়াসার চৌধুরী এবং ওনার স্ত্রী আফিয়া চৌধুরী। ওনাদের পাশের চেয়ারটা দখল করেছে চৌধুরী বাড়ির মেজ ছেলে আজমল তাজওয়াল চৌধুরী এবং ওনার স্ত্রী তাসকিয়া তারামুন চৌধুরী। তাদের বিপরীত দিকে চেয়ারে বসেছে বাড়ির কনিষ্ঠ পুত্র আরমান মেহমেদ চৌধুরী এবং ওনার স্ত্রী মারিয়া চৌধুরী। মেহমেদ চৌধুরীর পাশ ঘেঁষে বসেছে ওনার একমাত্র মেয়ে মেহরিমা এবং তার পাশের চেয়ারটা দখল করে বসেছে বাড়ির ছোট সাহেব এবং বাড়ির মেজ পুত্রের কনিষ্ঠ সন্তান তাসওয়ার তুবার চৌধুরী। টুংটাং চামচ নাড়ার শব্দ আসলেও খাওয়াতে কারো মনোযোগ নেই। বাড়ির প্রত্যেকে বিষণ্ণ চিত্তে বসে আছে, ক্ষণে ক্ষণে তাকাচ্ছে ফাঁকা পড়ে থাকা চেয়ারটার দিকে। সকলের বিমর্ষ ভাবটা লক্ষ্য করে তুরাফ দীর্ঘশ্বাস ফেলে পরিবেশ হালকা করতে মেহরিমার উদ্দেশ্যে বলে উঠল, কি রে নুনির পুতুল, হুট করে জোর বাঁধালি কেমনি?
তীব্র জ্বরে আক্রমণে মেহেরিমা নিশ্চুপ ভঙ্গিতে লেপ্টে আছে বাবার বুকের সাথে। মেহমেদ চৌধুরী ওনার আদুরে সানাকে খুব যত্নের সহিত আগলে রেখেছেন। বাচ্চা মেয়েটার জ্বরে একদম কাহিল হয়ে পড়েছে। মেহমেদ চৌধুরী মাছ বেছে বেছে মেয়ের প্লেটে দিচ্ছেন। মেহেরিমা দুর্বল হাতে লোকমা বানিয়ে তা মুখে পুরছে। তুবারের কথায় চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে বলে, বাইক অ্যাক্সিডেন্ট করে জ্বর বাঁধায়নি, এতটুকু নিশ্চিত। মেহেরিমার জবাবে বিষম খেল তুবার। ওদের সম্পর্কটা বেশ মজার। দুজনে সারাক্ষণ একে অপরের পেছনে পড়ে থাকে। গত বছর বাইক অ্যাক্সিডেন্ট করে তুবারের বেহাল দশা হয়েছিল। খোঁচাটা সেদিকে ইঙ্গিত করে ছোড়া তা বেশ বুঝতে পারল তুবার। সে কিছু বলার পূর্বেই তারামন চৌধুরী ছেলেকে ধমকে উঠলেন, খাওয়ার সময় এত কথা বলতে হয় না তুরাব। মায়ের ধমকে চুপসে গেল তুবার। মেহেরিমার মুখটা কালো হয়ে আসলো। চোখ দুটো অশ্রুতে পূর্ণ হয়ে আসার আগেই চোখ নামিয়ে ফেলল। তারামন চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, ওভাবে বলাটা বোধহয় ঠিক হয়নি। মেয়েটা এমনিতেও জ্বর বাঁধিয়ে বসেছে। মনে মনে অনুতপ্ত হলেও বাহিরে প্রকাশ করার মতো ভাষা খুঁজে পেলেন না তিনি। খাবার টেবিলে থমথমে অবস্থায় নিষ্পত্তি ঘটল কলিং বেলের আওয়াজে। সকলে উৎসুক চোখে তাকালেন মেন দরজার দিকে। তুবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি দেখছি। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতে চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল তুবারের। দরজার ওপাশে দাঁড়ানো দুটো চেনা পরিচিত মুখশ্রী দেখে হতবাক সুরে বলল, ভাইয়া। তুবারের চিল্লানোর শব্দে চৌধুরী বাড়ির বাকি সদস্যরা এদিকে দৃষ্টিপাত করেন। দরজা পেরিয়ে দুজন লম্বাটে পুরুষের আগমনে থমকে যান উপস্থিত প্রত্যেকেই। আরিফা চৌধুরী এবং তারামন চৌধুরী বিস্ময়ে হতভম্ব হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। বাকিদের অবস্থাও প্রায় একই। তাজরিয়ান এবং আরিয়ানের আকস্মিক আগমনে সকলে হতভম্ব এবং আনন্দিত। দুজনে এগিয়ে এসে তাদের মাকে জড়িয়ে ধরে। মুহূর্তের মধ্যেই চৌধুরী বাড়িতে আবেগ ঘন পরিস্থিতি সৃষ্টি হয়। বাকিদের সাথে কুশলাদি বিনিময় করে ওরা দুজন ফ্রেশ হতে নিজেদের কক্ষে যায়। নিজ কক্ষে যাওয়ার পূর্বে নিজ বধূর ভীতসন্ত এবং চমকিত মুখশ্রী অবলোকন করতে ভুলল না তারজিয়ান। বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলে, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। চৌধুরী বাড়িতে যেন আনন্দের ঢল নেমেছে। সারা বাড়িতে ঈদের আমেজ লক্ষণীয়। সকলেই ডাইনিং রুমে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিশেষে ওরা দুজন নেমে আসে। তারজিয়ান এসে সোজা মেহেরিমার সামনের চেয়ারটা দখল করে। তা দেখে মেয়েটা অস্বস্তির ঘাট হয়ে বসে থাকে। এ স্থান ত্যাগ করার কথা তার মাথায় আসেনি। সে কেবল তার পরিণতি কথা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে। গল্প আড্ডার ফাঁকে দুজনে খাওয়া দাওয়া শেষ করে। তৌকির আফজাল সকলকে তাড়া দিয়ে বলেন, সবাই যে যার রুমে যাও, কালকে ঈদ উল আজহা। সকলকে সকালে উঠে নামাজে যেতে হবে। এসে আবার পরশু কুরবানির ব্যাপার আছে। দাদু ভাই, তোমরা নিশ্চয় ভীষণ ক্লান্ত, এখন গিয়ে রেস্ট নাও। ছোট বৌমা মেহগিনীকে দ্রুত রুমে দিয়ে এসো। দাদুর কথা শুনে তারজিয়ান ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে শুধালো, আমার বউ অন্য ঘরে যাবে কেন? তারজিয়ানের কথা ছোটখাটো একটা বজ্রপাতের ন্যায় শোনালো। উপস্থিত সকলে পুনরায় হতভম্ব মুখে তারজিয়ানের মুখের দিকে তাকায়। মেহেরিমা নতজানু দেহখানা আকস্মিক কেঁপে ওঠে। তারজিয়ান সবার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে শুধায়, কি আশ্চর্য, সবাই এভাবে তাকাচ্ছ কেন? আমার বউ আমি চাইবো না? তারজিয়ানের বাবা আমতা আমতা করে বলে, আব্বু, আমরা এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব, কেমন? তখন তো মেহেরিমা ছোট ছিল। ছোট মানুষ বিয়ের কি বোঝে? আপাতত। তারজিয়ান মাঝপথে থামিয়ে দিয়ে বলল, তখন বুঝতো না বলেই তোমাদের কাছে রেখে গিয়েছিলাম। এখন নিশ্চয়ই বিয়ে, স্বামী, সংসার সবটাই বোঝে। না বুঝলে সমস্যা নেই, বউ আমার, সুতরাং বোঝানোর দায়িত্বটা না হয় আমি নিলাম। তারজিয়ানের একরোখা কথায় সকলে নিশ্চুপ হয়ে যায়। সাইকোপ্যাথ ছেলেটাকে বোঝাতে পারাটা দুঃসাধ্য ব্যাপার। কখন কোন কোথায় রেগে গিয়ে ভায়োলেন্ট হয়ে উঠে তার ঠিক ঠিকানা নেই। 7 বছরের কতটা শুধরেছে কে জানে। তারামন চৌধুরী মনে মনে দোয়া ইউনুস পড়ছেন। এ কোন বিপদ হলো?
তারজিয়ানের কথা শুনে মাহিরা চৌধুরীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। মেয়েটা তার বড্ড আদরের। 7 বছর আগের ঘটনায় মেয়েটা যথেষ্ট মুষড়ে পড়েছিল। বহু কষ্টে মেয়েটাকে সেই পরিস্থিতি থেকে বের করেছে। অসুস্থ মেয়েটার মুখের দিকে তাকে আমতা আমতা করে তারজিয়ানকে বললেন, আব্বু, মেহু তো অসুস্থ, ভীষণ জ্বর মেয়েটার, ও না হয় একটু। চাচির কথা শুনে তারজিয়ান চটপট হাত বাড়িয়ে মেহেরিমার কপাল ছুঁয়ে দেখল। আকস্মিক কপালে তারজিয়ানের পুরুষালী হাতের ঠান্ডা স্পর্শে মেহেরিমা আটকে উঠল। তারজিয়ান এক পরলোক মেহেরিমাকে দেখে বলল, আপনি চিন্তা করবেন না ছোট মা, আবার এলোমেলো ভঙ্গিতে শোয়ার অভ্যেস নেই। আমি সুন্দর মতো দুটো কম্বল পেঁচিয়ে দিব ওর শরীরে। কোনো প্রকার অসুবিধা হলে আমি দেখবো, সমস্যা নেই। তারজিয়ানের এহনো উত্তরে উপস্থিত সকলেই হতাশ চোখে আরশিয়ানের দিকে তাকালো। আরশিয়ান ব্যস্ত হাতে টাইপ করছিল। সবাইকে তাকাতে দেখে ছোট করে বলল, তাজরিনের কথা আমি কোনো ভুল দেখছি না, কিন্তু তোমাদের আচরণ অবাক হচ্ছে। উপস্থিত সকলে আরেক দফা হতাশ হলো। তারজিয়ান আড়মোড়া ভেঙে হামি দিয়ে বলল, আমার বৌদিতে তোমরা এমন তাল ভাড়া শুরু করছো কেন? 7টা বছর সময় দেওয়ার পরও এই হাল? আমি বুড়ো হয়ে গেলে ওকে অন্যত্র বিয়ে দেওয়ার ফোন দিচ্ছ নাকি? আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমার বউয়ের ব্যাপারে আমি এক চুল পরিমাণও ছাড় দিব না কাউকে। সবার কথায় মেহেরিমার মাথা ব্যথা দ্বিগুণ হারে বাড়ল। অসুস্থ মেয়েটা অত চিন্তা সহ্য করতে পারল না। আকস্মিক বমি করে ভাসিয়ে ফেলল ফ্লোর। মেয়েকে বুকে জড়িয়ে রাখার কারণে মেহমেদ চৌধুরীর বুকের কাছটায় বমি মেখে যা তা অবস্থা হলো। তারজিয়ান এক লাফে উঠে এসে মেহেরিমাকে ধরে। তারজিয়ানের স্পর্শে মেহেরিমার ছোট্ট শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। বেচারি ঘোলাটে চোখে একবার তারজিয়ানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে। আকস্মিক এমন হওয়াতে তারজিয়ান অস্থির কণ্ঠে শুধায়, বৌজান, ও বৌজান। আরশিয়ান সবার দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে চোখে চোখে কিছু একটা বোঝালো। সকলে কয়েকটা ফাঁকা ঝোঁক গিলে নিশ্চুপ তা শুনল। তারজিয়ান কারো কথার ভ্রুক্ষেপ না করে মেহেরিমাকে কোলে তুলে সোজা নিজের রুমের দিকে হাঁটা দিল। উপরে উঠতে উঠতে ঝাঁঝালো স্বরে বলল, এই তুরাব, জলদি এসে ওর চেক আপ করে আমাকে রিপোর্ট জানা। তুরাব একজন মেডিকেল স্টুডেন্ট, বর্তমান ইন্টার্নি করছে। বড় ভাইয়ের কথা শুনে তুরাব ছুটল তার ঘরের দিকে। মেহেরিমার চেক আপ করে জানা গেল বেচারি দুর্বলতা এবং অসুস্থতার জন্য জ্ঞান হারিয়েছে। তুরাব প্রয়োজনীয় মেডিসিন তারজিয়ানকে বুঝিয়ে দিল। এক পর্যায়ে সকলে মেহেরিমাকে রেখে তারজিয়ানের ঘর ছেড়ে বেরিয়ে আসলো। মাহিরা চৌধুরী এবং মেহমেদ চৌধুরী কিছুটা নাখোশ হলেও আরশিয়ান তাদের বোঝালো। ঘর ফাঁকা হতেই তারজিয়ান গভীর দৃষ্টিতে বিছানায় নিস্তেজ ভঙ্গিতে শুয়ে থাকা মেহেরিমার দিকে তাকালো। এসির রিমোট খুঁজে লুকিং মোড চালু করে দিল। নিমিষেই হোর মুড়িয়ে এসি ঠান্ডা বাতাস ঘরটাকে ক্লোড স্টোরেজ বানাতে তৎপর হলো। তারজিয়ান বাঁকা হেসে মেহেরিমার শরীরের কম্বলটা সরিয়ে সাইডে ফেলল। মেহেরিমার পাশে শুয়ে ওর ঘাড়ে মুখ গুজে বহুল কাঙ্ক্ষিত সেই সুমিষ্ট ঘ্রাণ উন্মাদের মতো নিজের ভেতরে টেনে নিতে লাগলো। ঠান্ডায় জমে আসা মেয়েটার নতজানু শরীরটা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ। অতঃপর কিছু একটা মনে পড়তেই মেহেরিমার কাঁধে সুচালো দাঁতের প্রয়োগ করলো। পুরো গলা জুড়ে রক্তাপ চিহ্ন এঁকে দিয়ে হিসিয়ে বলল, আমার সম্পদ অন্য পুরুষকে দেখানোর দুঃসাহস কি করে হলো তোমার বৌজান? তাজরিয়ান নামক বদ্ধ উন্মাদকে এত সহজে কি করে ভুলে গেলি? প্রতিউত্তর না পেয়ে অট্টহাসিতে ফেটে পড়ল তারজিয়ান। বাঁকা হেসে পুনরায় বলল, ডোন্ট ওয়ারি বৌজান, বদনাম কুড়াতে আমি আবারও ফিরে এসেছি। এবার স্রেফ বদনাম কুড়িয়ে ক্ষান্ত হব না, বরং তোর রূহ অবধি কবজায় নেওয়ার ব্যবস্থা করব। আমার অনুপস্থিতিতেও তুই কেবল আমার ঘরে ডুবে থাকবি। পবিত্র ঈদুল আজহার স্নিগ্ধ সকাল। চৌধুরী বাড়িটা আপাতত নিস্তব্ধ। বাড়ির ছেলেরা সকলেই নামাজে গিয়েছে। বাড়ির বউয়েরা রান্নাঘরে ব্যস্ত। তারজিয়ান বাসা থেকে বের হতেই মাহিরা চৌধুরী দ্রুত ছুটে যান মেয়ের কাছে। গতকাল সারাটা রাত একটা ফোঁটাও ঘুম হয়নি ওনাদের। মাথা গরম। ছেলেটা এই 7 বছরে কতটুকু শুধরেছে তা নিয়ে সকলের যথেষ্ট সন্দিহান। মন সায় না দিলেও এক প্রকার বাধ্য হয়ে পরিস্থিতির গেরাকলে পড়ে মেয়েকে তারজিয়ানের হাতে তুলে দিয়েছিলেন ওনারা।
আকাশ কুসুম চিন্তা ভাবনার মাঝে তারজানের ঘরের সামনে উপস্থিত হন মাহিরা চৌধুরী। কাপা হাতে ভারী পর্দা আবৃত বন্ধ কাচের দরজায় নখ করেন। ওনাকে অবাক করে দিয়ে অপর পক্ষ নিশ্চুপ থাকে। এতে মাহিরা চৌধুরীর চিন্তা তরতরিয়ে বাড়ে। জোরালো শব্দ করেও কোনো লাভ হলো না। উপরোক্ত তারজিয়ান দরজাটা লক করে গিয়েছে। মাহিরা চৌধুরী হাক ডাক শুনে নিচ থেকে আফিয়া চৌধুরী এবং তারামুন চৌধুরী ছুটে আসলেন। মাহিরা চৌধুরী হতাশ সুরে বলেন, আমার মেয়েটা দরজা খুলছে না আপা, কি হলো তার? মাহিরা চৌধুরীর কথায় আফিয়া এবং তারামুন চৌধুরী বেশ অবাক হলেন। মাহিরা চৌধুরীকে শান্ত হতে বলে তিনি ছুটলেন ঘরের এক্সট্রা চাবি আনতে। তারামুন চৌধুরী চাবি হাতে ফেরত আসলে সকলে স্বস্তির শ্বাস ফেললেন, কিন্তু দরজা খুলে ভেতরের দৃশ্য দেখে থমকে যান ওনারা। মাহিরা চৌধুরী মেয়ের অবস্থা দেখে কেঁদে ফেললেন। তারামুন চৌধুরী লজ্জায় মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। আফিয়া চৌধুরীর চোখ বড় বড় করে বললেন, এ কি অবস্থা? অন্ধকার রুমটা জানালার ফাঁক গলিয়ে আসা সূর্যের আলোয় আলোকিত। ঘরের মেঝেতে এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু জামা কাপড়। হুঁশ হারিয়ে ফোমের নরম বিছানায় বেঘরে ঘুমাচ্ছে মেহেরিমা। তার অনাবৃত দেহে কেবল একটা ব্ল্যাঙ্কেট বুক পর্যন্ত টেনে দেওয়া। ফর্সা কাঁধে গলায় যত দ্রুত অবধি নজর যায় সব খানেক লালচে কিংবা কালশিটের দাগের চিহ্ন। মেয়ের অবস্থা দেখে মাহিরা চৌধুরী যেন নিজের মধ্যে নেই। আফিয়া চৌধুরী পরিস্থিতি বুঝে ঝটপট দোয়া ইনুস পড়তে লাগলেন। আজ কতগুলো বছর পর চৌধুরী বাড়ি একটুখানি আনন্দের মুখ দেখেছে। অনাকাঙ্ক্ষিত ঝড়ঝাপটার আগমন যদি সেসব নিশ্চিহ্ন করে দেয় তবে চৌধুরী পরিবার ভাঙ্গন নিশ্চিত। তারামুন চৌধুরী ও বিড়বিড়িয়ে দোয়া ইনুস বললেন। ছেলের এমন অনাবিক আচরণে উনিও হতাশ। কি বলবেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না তিনি। আফিয়া চৌধুরী ফিসফিসিয়ে বললেন, কি খেয়ে এমন ছেলে পেটে ধরেছিলি তারা? তারামুন চৌধুরী অসহায় কণ্ঠে বললেন, আপনার দেবর ডায়েট চার্ট তৈরি করে দিয়েছিল আপা, তাকে জিজ্ঞেস করলে হয়তো ঠিক উত্তর পাওয়া যাবে। আফিয়া চৌধুরীর জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, তোর ছেলের নাম তাজরিয়ান না রেখে তাণ্ডব রাখা উচিত ছিল। নতুন করে কোন অশনি বিপদ ধেয়ে আসছে উপরওয়ালাই জানেন। ওসব কথা ছাড়, এখন দোয়া ইউনুস পড়। তারামুন চৌধুরী কাঁদো কাঁদো গলায় বললেন, তাজরিয়ান আসার পর থেকে সামনের দোয়া ইন্নুস পড়ে যাচ্ছি আপা, এরপরও কেন যেন বিপদে টলানো যাচ্ছে না। তাদের কথোপকথনের মাঝেই মারিয়া চৌধুরী স্থির কণ্ঠে বললেন, আপনারা বাইরে যান, আমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসছি। মারিয়া চৌধুরীর কথার বিপরীতে আর কিছু বলার মতো খুঁজে পেল না। বুকে ভয় চেপে নীরবে প্রস্থান করলেন। ওনাদের যেতে দেখে মারিয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে অগ্রসর হলো। নামাজ শেষে বাড়ির ছোট ছেলেরা বাসায় ফিরেছে। বড়রা সদা উপস্থিত হয়েছে কোরবানির মাঠে। সব কিছু তদারকি করে ওনারা চলে আসবেন। এরপর বাকি কাজ ছোটরা করবে। যেহেতু দীর্ঘ সময়ের কাজ, তাই ভারী খাওয়া দাওয়া খেয়ে অতপর আরশিয়ান, তারজিয়ান এবং তুরাফ বেরুবে। তারা টেবিলে এসে বসতেই দেখলো মেহেরিমা দুর্বল হাতে একটু একটু করে খাবার মুখে দিচ্ছে। চোখ মুখ কিছুটা ফোলা এবং মুখশ্রীতে একরাশ বিষণ্ণতা দৃশ্যমান। আরশিয়ান এক পলক ওর দিকে তাকিয়ে নরম গলায় শুধালো, মেহুপুরি কেমন আছো পিচ্ছি? শরীর ভালো? জ্বর কমেছে? মেহেরিমা রক্তাভ চোখ দুটো তুলে আরশিয়ানের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, ভালো আছি ভাইয়া, শরীর ভালো আছে, জ্বর নেই। আরশিয়ান স্মিত হেসে পকেট থেকে 1000 টাকার 5টা নোট বের করে মেহেরিমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঈদ মোবারক মেহুপুরি, এই নাও তোমার সালামি। মন খারাপ করে থেকো না, কেমন? তারজিয়ান টেরা চোখে একবার তাকালো। তুরা ভ্রু কুঁচকে মুখে দুটো পিঠে পুড়ে বলল, এত পার্সোনালিটি ধর্মে সইবে না ভাইয়া। আমি যে বাড়ি ছোট পুত্র সেদিকে কারোর নজর নেই দেখছি। আরশিয়ান গম্ভীর গলায় বলল, আমি কামচোর আর বদমাজি মানুষদের সালাম দিই না। তারজিয়ান এবং তুরাব একবার একে অপরের দিকে তাকিয়ে আবার আরশিয়ানের দিকে তাকালো। সবটা দেখেও আরশিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে নাস্তা খেতে লাগলো। তুরাব উপায় না পেয়ে এবার মেহেরিমার দিকে ঝুঁকে বলল, শোন, তুই একটা লেদা বাচ্চা মানুষ, এত টাকা তুই সামলে রাখতে পারবি? তার চেয়ে বরং আমাদের 2 ভাগ দে আর তুই 1 ভাগ রাখ। বড়দের কথা শুনলে ফেরেশতারা নাকি নেকি দেয়, বুঝলি?
মেহেরিমা কথা বাড়ালো না, হাতের মুঠে থাকা নোটগুলো তুরাবের হাতে দিল চুপচাপ। এতক্ষণ মজা করলো মেহেরিমার কাণ্ডে তুরাব ভীষণ অবাক হলো। মজার মুঠ নিমিষেই গায়েব হয়ে চেহারায় সিরিয়াসনেস আসলো। অস্থির কণ্ঠে মেহেরিমার মাথায় হাত রেখে বলল, কি হয়েছে মিউ মিউ? কেউ কিছু বলেছে? কারো কোথায় কষ্ট পেয়েছিস? তুরাবের আদরের স্বরে মেহেরিমার কান্না পেয়ে গেল। এত এত জটিলতা ওর একদমই ভালো লাগছে না, অসহ্য লাগছে সবকিছু। চিৎকার করে কান্না করতে মন চাইছে, কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়? 7 বছর আগের ভুলটা সে পুনরায় করতে চাইছে না। ভুল তার ছিল, তাই সে শাস্তি পেয়েছে, এমনটা ভেবে ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে মেয়েটা। কিন্তু আদৌ কি এতে হৃদয়ের রক্তক্ষরণ কমে? তুরাব পুনরায় প্রশ্ন করলো। আগে সেখানে উপস্থিত হয় মাহিরা চৌধুরী। মেয়েকে খাবার নিয়ে নাড়াচাড়া করতে দেখে ওনার ভেতরটা কেঁপে ওঠে। তুরাবকে থামাতে গম্ভীর স্বরে তিনি বললেন, চুপচাপ নাস্তা খাও সবাই, একটাও বাড়তি কথা শুনতে চাচ্ছি না আমি। চৌধুরী বাড়ির অবস্থা থমথমে। এক রাশ রাখ চেপে মেয়েকে নাস্তা তুলে খাওয়াচ্ছেন মাহিরা চৌধুরী। তার পাশে অপরাধী মুখ করে দাঁড়িয়ে আছেন তারামুন চৌধুরী। আফিয়া চৌধুরী বসে বসে দোয়া ইনুস পড়ছেন। নীরবতা ভেঙে কণ্ঠে ক্ষোভ ঢেলে অসহায় সুরে মাহিরা চৌধুরী তারজিয়ানকে উদ্দেশ্য করে বললেন, 7 বছর আগে শো তুলতে আমার অসুস্থ মেয়েটার উপর এভাবে অত্যাচার করতে পারলে? তারজিয়ান গ্লাসের পানিটুকু শেষ করে ভ্রু কুঁচকে মাহিরা চৌধুরীর দিকে তাকালো। জিজ্ঞাসু কণ্ঠে বলল, আমার জানা মতে তোমার মেয়ের সাথে আমি কিছুই করিনি ছোট মা। অজান্তে যদি কোনো পাপ করে থাকি তাহলে একটু স্মরণ করিয়ে দাও। মাহিরা চৌধুরী এমন ভাবশীল কথায় তাজ্জব বনে গেলেন। রাগে অগ্নিমূর্তি হয়ে খানিকটা জোর গলায় বললেন, অসভ্যের মতো কথা বলো না তাজরিয়ান, তুমি ভালো মতো জানো আমি কিসের কথা বলছি। তারজিয়ান ভ্রু কুঁচকে কিছু একটা মনে করার চেষ্টা করলো। সামনের চেয়ারে বসে থাকা মেহেরিমার গলার কাছটায় উকি দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু মাথা সহ পুরো গলা জুড়ে ওড়না পেঁচিয়ে রাখা তা আর সম্ভব হলো না। আনমনে কিছু একটা মনে পড়তেই বিড়বিড়িয়ে বলল, তোমার ননির পুতুল মার্কা মেয়ের সাথে আমি কিছুই করিনি। যা করার আমার বউয়ের সাথে করেছি। অহেতুক অপবাদ দিয়ে আমার কন্ট্রোললেস ক্যারেক্টারকে বদনাম করো না ছোট মা। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে গলা ঝেড়ে গম্ভীর স্বরে তারজিয়ান বলল, 7 বছর আগের বিষয়টা নিয়ে আমার সামনে বিন্দুমাত্র প্রতিশোধ স্পৃহা নেই। যদি থাকতো তাহলে আজ সকালে তোমার মেয়ের বীভৎস লাশ খুঁজে পেতে। যেটা স্বয়ং আমি ভুলে গিয়েছি। অহেতুক সেই কথা বলে অনর্থক ডেকে এনো না। তারজিয়ানের ঠান্ডা হুমকি শুনে মাহিরা চৌধুরী ভয় পেলেন। তিনি ঠিক ভেবেছিলেন এই সাইকোপ্যাথ ছেলে জীবনেও শুধরাবে না। বহু প্রচেষ্টার পর মেহেরিমাকে পেয়েছেন তিনি, তার একমাত্র বুকের মানিক মেহেরিমা। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তিনি মেয়েকে হারাতে পারবেন না। মাহিরা চৌধুরী দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলেন। উপস্থিত সকলে হতভম্ব চোখে তাকিয়ে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগে মাহিরা চৌধুরী পুনরায় বললেন, অনেক হয়েছে আর নয়, তো আজ করেছি বলে মাথা উঠে যাচ্ছে একেবারে। তোমার অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আমার মেয়ে তোমার সংসার করবে না। শীঘ্রই তোমাদের আলাদা হওয়ার ব্যবস্থা করছি আমি। ডাইনিং টেবিলের উপস্থিত সকলে ফাঁকা ঝোঁক গিলে তারজেনের দিকে তাকালো। আরশিয়ান ও দম আটকে তাকিয়ে রইল তারজেনের দিকে। তারজেন বাঁকা হেসে ভীষণ শান্ত সুরে হেসে হেসে বলল, তোমার মেয়ে না চাইলেও আমি তোমার মেয়ের সাথে সংসার করতে ভীষণ আগ্রহী ছোট মা। রইল প্রসঙ্গ আলাদা হওয়ার। প্রারম্ভে চৌধুরী বাড়ির বউয়েরা লাল কাপড় চৌখাট মারিয়ে সংসারের জীবনে প্রবেশ করে এবং সমাপ্তিতে সাদা কাপড় জড়িয়ে চৌকাট পেরিয়ে সংসার ছেড়ে আসল ঠিকানায় পৌঁছায়। ইশারাই যথেষ্ট নাকি বিস্তারিত বর্ণনা দিতে হবে? উপস্থিত সকলের মেরুদণ্ড বয়ে শীতল স্রোত নেমে যায়। এত শান্ত স্বরে এরূপ ভয়ঙ্কর হুমকি শুনে তাদের বেহুশ হওয়ার দশা। মাহিরা চৌধুরী টু শব্দ করতে পারলেন না। তার যে ন্যাপকিনে হাত মুছে পুনরায় শীতল স্বরে বলল, তোমার মেয়ে আমার বউ হলেও ভরা মজলিসে আমাদের ব্যক্তিগত লাইফ নিয়ে প্রশ্ন তোলার লাইসেন্স আমি তোমায় দিইনি ছোট মা। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কাউকে জবাবদিহি করতে ইচ্ছুক নই। আশা করি পরবর্তীতে আমাকে এরকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না। মাহিরা চৌধুরী থমকে দাঁড়ালো। তার সন্তানের বিষয়ে কথা বলার অধিকার তার নেই। তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে বলে অন্যায় দেখেও তাকে চুপ থাকতে হবে। প্রশ্নগুলো মাথায় আসতেই রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, আমার মেয়ে তোমার বউ বলে তার উপর অমানবিক অত্যাচার করার লাইসেন্স আমরা তোমাকে দেইনি তাজ। তারজিয়ান এতক্ষণ ভদ্রতা বজায় রাখলেও এবার ব্যর্থ হলো। রাগে মেজাজ হারিয়ে উচ্চস্বরে বলল, বিবাহিত নারীর শরীরে 2-4টা দাগ থাকা যদি অত্যাচার হয় তাহলে বুঝতে হবে পৃথিবীর সব নারী তার স্বামীর কাছে অত্যাচারিত।
আফিয়া চৌধুরী এই পর্যায়ে এগিয়ে এসে মাহিরা চৌধুরীকে থামাতে চাইলেন। তারজিয়ানের দিকে তাকিয়ে নরম সুরে বললেন, মাহিরার বহু প্রতীক্ষার ফল মেহু, এজন্যই মেহুকে নিয়ে ওর চিন্তাটা নিছকই কম নয়। তুই রাগিস না বাবা, মেহুটা অসুস্থ, ওকে নিয়ে ঘরে যা। মাহিরা চৌধুরী বাধা দিয়ে বললেন, মোটেও না আপা, আমার মেয়েটাকে মেরে ফেলবে এই সাইকোপ্যাথ। তারজিয়ানের চোখ জোড়া ধপ করে জ্বলে উঠল। উপস্থিত সকলে ভোরকে গিয়ে পুনরায় তারজিয়ানকে দেখল। আরশিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তারজিয়ানের কাঁধে হাত রেখে বলল, মেহুকে নিয়ে রুমে যা। ছোট ভাইয়ের মাথা ঠিক নেই, ডোন্ট বি ইনসেন। তোর কোথাও যেতে হবে না, ওকে সময় দে। তোদের মধ্যে বোঝাপড়া হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। মেহেরিমার অশ্রুসিক্ত চোখের দিকে তাকাতেই মস্তিষ্কে চেপে বসা রাগটা নিমিষেই হাওয়া হয়ে গেল। সময় নষ্ট না করে মেহেরিমার হাত চেপে ধরে ওকে নিজের ঘরে নিয়ে গেল তারজিয়ান। মাহিরা চৌধুরী ওদের প্রস্থানের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভুল করছো। আশিয়ান মাহিরা চৌধুরীকে সোফায় বসিয়ে তার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, তুমি বাড়াবাড়ি করছো ছোট মা। মাহিরা চৌধুরী উত্তেজিত হয়ে কিছু বলতে নিলে আশিয়ান বোঝানোর ভঙ্গিতে বলল, তুমি অতিরিক্ত ভয় পেয়ে অগ্রহণযোগ্য আচরণ করছো। 7 বছর আগে যে পরিস্থিতিতে ওদের বিয়েটা হয়েছে তাতে এত সহজে সব মিটে যাবে তা আশা করাটা বোকামি ছিল। তবে তাজরিয়ানের পাল্টানো রূপ অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করেছে। ওদের চেষ্টা করতে দাও ছোট মা, সমস্যা হলে আমরা তো আছি, তাই না? এখন তুমি যদি ওদের মধ্যে সমস্যা হতে চাও তাহলে কি করে হবে? আমাদের মেহু ভীষণ অসুখী হবে ছোট মা, তুমি মিলিয়ে নিও। মাহিরা চৌধুরী সায় জানিয়ে নিজের ঘরের দিকে এগোলেন। আশিয়ান আর তুরাবও নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। নিজেদের ঘরে প্রবেশ করতেই তারজিয়ান শব্দ করে দরজার ছিটকুনি লাগিয়ে দিল। তা শুনে ভয়ে মেহেরিমার বুক ধুকধুক করতে লাগলো। দরজা বন্ধ করে তারজিয়ান পেছনে ফিরে এগোতে লাগলো। মেহেরিমা পেছাতে পেছাতে সোজা বিছানার উপর ধপ করে বসে পড়লো। তারজিয়ান তার পাশে বসে মেহেরিমাকে টানে তার কোলে বসালো। মেহেরিমার গলায় পেঁচানো ওড়নাটা আলতো করে সরিয়ে দিয়ে কাঁধ এবং গলায় দাগগুলো দেখলো। মেহেরিমা লজ্জারুম ভীরু মুখটা নামিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইল কেবল। তারজিয়ান আলতো হাতে দাগগুলো ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, তোর তুষারের ন্যায় ফর্সা পেলব তোকে আমার দেওয়া স্পর্শগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে বৌজান। উজান ডাকটা শুনে তড়িৎ গতিতে তারজিয়ানের দিকে তাকালো মেহেরিমা। অস্পষ্ট সুরে বলল, নষ্ট পুরুষ কোথাকার। তারজিয়ান শব্দ করে হেসে ফেললো। পাঞ্জাবের উপরের বোতামগুলো উন্মুক্ত করে বাঁকা হেসে বলল, তুই চাইলে এই নষ্ট হৃদয়ে তোর পরিশুদ্ধ অধরষ্টের পবিত্র চুম্বন এঁকে দিয়ে আমার শ্রেষ্ঠ পুরুষ বানিয়ে দিতে পারিস বৌজান। বিশ্বাস কর, আমি একটুও বাধা দিব না। মেহেরিমা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। হৃৎপিণ্ডের গতিবেগ বেসামাল। তারজিয়ান দু হাতে মেহেরিমাকে আগলে নিয়ে ধপ করে শুয়ে পড়ল। মেহেরিমা ব্যথাতুর শব্দ তুলে বলল, মেরে ফেলবেন নাকি? তারজিয়ান ফট করে উত্তর দিল, তুই সম্মতি দিলে তোকে আদরে আদরে দম আটকে আসার মতো অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিতে পারি। মেহেরিমা প্রতি উত্তর করলো না। গতকাল থেকে আকস্মিক ঘটে যাওয়া ঘটনাগুলো হজম করতে বেগ পেতে হচ্ছে। চৌধুরী বাড়ির সবচেয়ে রাগী ছেলেটা, যাকে দেখলে মেহেরিমার ভয় থরথর করে কাঁপতো, আজ সেই ছেলেটাই তার স্বামী। বদরাগী ছেলেটার সাথে সংসার জীবনে পদার্পণ করতে যাচ্ছে সে। সকলের অতিরিক্ত আহ্লাদী হলেও মেহেরিমা মোটেও ন্যাকা ধরনের মেয়ে নয়। সবটা ভেবে ভেতর থেকে লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। তারজিয়ান উঠে গিয়ে পোশাক পাল্টে স্লেপ একটা 3/4 প্যান্ট পরে আসলো। মেহেরিমা চোখ মুখ খিচে অন্য পাশে ফিরে শুলো। তারজিয়ান বাঁকা হেসে মেহেরিমার পাশে ঘেঁষে শুয়ে তাকে নিজের দিকে ফেরালো। মেহেরিমার ঘাড়ে মুখ গুজে নেশালো কণ্ঠে বলল, বউ তার একমাত্র স্বামীর সাথে দূরত্ব বাড়ালে মৃত্যু সেই অবাধ্য বউদের গুরুত্ব দিতে শুরু করে। এরপর সেসব বেয়াদব বউয়েরা সোজা করবে গিয়ে ল্যান্ড করে, এবং হাজারো সাপ বিচ্ছু পোকামাকড় টিকটিকি ওদের সুস্ত্রীর সুন্দর দেহখানা খেয়ে ফেলে। এবার তুই বল, স্বামীর 2-4টা আদুরে কামড় খাওয়া ভালো নাকি সাপের ছোবল খাওয়া ভালো? তারজিয়ানের কথায় মেহেরিমা সারা শরীর শিউরে উঠল। তারজিয়ান কত বড় মাপের ম্যানুপুলেটিভ পারসন তা আর বুঝতে বাকি নেই মেহেরিমার। কয়েককাল নিশ্চুপ থেকে আকস্মিক মেহেরিমা শুধালো, গতকাল রাতে আমাদের মধ্যে কিছু হয়েছে? সবে চোখটা লেগে এসেছিল তারজিয়ানের। মেহেরিমার কথায় বিরক্ত গলায় বলল, তুই সকালে উঠে কিছু টের পেয়েছিস? মেহেরিমা আমতা আমতা করে বলল, না, কিন্তু কলার টাকগুলো আর জামা কাপড়। তারজিয়ান আর মোড়া ভেঙে হাসকি স্বরে বলল, ওগুলো তোর শাস্তি ছিল আর জামা কাপড়। মেহেরিমা বিরক্ত হয়ে শুধালো,
কিসের শাস্তি? অর্ধেক কথা বলে থেমে গেলেন কেন? হুট করে গতকাল রাতের কথা মনে পড়লো তারজিয়ানের। রাগের মাথায় ওসব করলো। পরবর্তীতে জ্বর পীড়িত দুর্বল মেহেরিমার অবস্থা দেখে দ্রুত ওকে স্পর্শ বাদ দিতে বাধ্য হয়। ধৈর্যহীন তারজিয়ানের পুনরায় সেসব পরিয়ে দেওয়ার কথা মাথাতে আসেনি। শেষ রাত পর্যন্ত জলপট্টি দিয়ে পরবর্তীতে ঘণ্টাখানেক ঘুমিয়েছে মাত্র। সেসব চেপে দিয়ে তারজিয়ান দুষ্টু হেসে বলল, নবীন বরণের শাড়ি পরার শাস্তি, তোর জামা কাপড় সরিয়েছি, কারণ আমার হিংসে হচ্ছিল। মেহেরিমা অবাকের শীর্ষে পৌঁছে বলে, কিসের হিংসা? তারজিয়ান একটুখানি মেহেরিমার দিকে এগিয়ে ওকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, আমি ব্যতীত আমার বউকে অন্য কিছু এত নিবিড়ভাবে জড়িয়ে রেখেছিল, ব্যাপারটা আমার ভালো লাগেনি। মেহেরিমা অবাক সুরে বলল, আপনি পাগল? তারজিয়ান বাঁকা হেসে বলল, তোর ধনুকের ন্যায় বাঁকানো অপরূপ মেলি সৌন্দর্যের পাগল আমি। মেহেরিমার অন্তরাত্মা কেঁপে উঠল। তারজিয়ান সেটা অনুভব করে বলল, আপাতত ঘুমাতে চাইছি বৌজান। কাঁপাকাঁপি করে আমার সংযমের দেওয়ালে আঘাত হানলে আগামী 1 সপ্তাহ পর্যন্ত অবিরত কাঁপতে থাকার মতো ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। মেহেরিমা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করলো। তারজিয়ান তা দেখে ফাঁকা ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল, ব্রেনলেস মহিলা কোথাকার। অতঃপর নিঃশব্দে কিছু মুহূর্ত কাটলো। মেহেরিমা আকস্মিক শুধালো, সত্যি 7 বছর আগের ঘটনাটা আপনি মন থেকে মুছে ফেলেছেন? তারজিয়ান কিছু একটা ভেবে বলল, 7 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা ভুলে গিয়েছি, তবে 7 বছর ধরে ঘটতে থাকা ঘটনাগুলো খুব যত্ন করে মার্ক করে রেখেছি আমি। প্রত্যেকটা ভুলের জন্য খুব আদুরে শাস্তি পেতে যাচ্ছিস তুই। মেহেরিমা ভ্রু কুঁচকে বলল, মানে? আরিয়ান কঠোর গলায় বলল, মানেটা হলো আমার কথার অবাধ্য হওয়া, অন্য ছেলের সাথে কথা বলা, সেজেগুজে অন্যের সামনে যাওয়া, আরো আরো কত কিছু। তারজিয়ানের কথায় মেহেরিমা ফাঁকা ঢোক গিলে শুধালো, ভালোবাসেন না আমায়? তারজিয়ান নাচক করে বলল, আমি তোকে একদমই ভালোবাসি না। মেহেরিমার কেন যেন কথাটা ভালো লাগলো না। বুকের ভেতর অদ্ভুত যন্ত্রণা হলো। নিজেকে সামলে পুনরায় শুধালো, তাহলে ধরে বেঁধে সংসার করতে চাইছেন কেন? তারজিয়ান সহজ গলায় বলল, কারণ তুই আমার অপ্রকৃতস্থ মস্তিষ্কের অস্বাভাবিক ধরনের অপরিবর্তিত চাহিদা। আমার স্বস্তির জন্য, শান্তির জন্য, বেঁচে থাকার জন্য তোকে লাগবে। মেহেরিমা কাপা স্বরে শুধালো, আপনার ভাষ্যমতে ভালোবাসা আর চাহিদার মধ্যে পার্থক্য কি? তারজিয়ান স্পষ্ট গলায় উত্তর দিল, ভালোবাসা হলো ক্ষণিকের মোহ। যখনই অপরপক্ষ তোকে পূর্ণাঙ্গ রূপে জেনে যাবে, তখনই তোর প্রতি তার ভালোবাসা স্যাটেলাইটের মতো মহাশূন্যে বিলীন হয়ে যাবে। চাহিদা হলো আমৃত্যুর সঙ্গী। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের চাহিদা অক্ষুণ্ণ থাকে। নিঃশ্বাস বিলীন হওয়ার পূর্বে মানুষের চাহিদা কখনো বিলীন হয় না। তারজিয়ানের বিভৎস কথাবার্তার বিপরীতে বলার মতো আর কিছুই খুঁজে পেল না মেহেরিমা। চোখ বুজে চুপচাপ ঘুমানোর প্রস্তুতি নিল। সন্ধ্যার শেষ প্রহরে নিচে নামলো তারজান এবং মেহেরিমা। অসময়ে ওদের দুজনকে নামতে দেখে ড্রয়িং রুমে আড্ডারত সকলেই সেদিকে তাকালো। তারজিয়ান ব্ল্যাক পোলা টি শার্ট এবং ধূসর রাঙা একটা ট্রাউজার পরেছে। মেহেরিমার পরনে আছে হালকা নীল রঙের একটা আরামদায়ক শাড়ি। দুজনকে পাশাপাশি এতটাই চমৎকার লাগছে যে উপস্থিত প্রত্যেকে মাশাআল্লাহ বলে উঠল। তারা এগিয়ে এসে সোফায় বসতেই শুনতে পেল আশিয়ান এবং তার দাদা ও বড় চাচার কথোপকথন। তার দাদা তৌকির আফজাল চৌধুরী আশিয়ানকে বলছেন, দাদু ভাই, আর কত বিদেশ বিভুয়ে পড়ে থাকবে? মরে গেলে তোমার হাতের মাটি আদৌ কপালে জুটবে তো? আশিয়ান নিশ্চুপ। তার বাবা আরিয়ান চৌধুরী বলে উঠলেন, তুই বিয়ে না করলে আমরা তোকে জোর করব না, তবে এবার দেশে ফিরে আয়। দোহাই লাগে আল্লাহর, আমাদের আর অশান্তি দিস না। আশিয়ান এবারও নিশ্চুপ বসেই রইল। আরিয়ান চৌধুরী শেষ পর্যন্ত বললেন, তোকে বসুন্ধরার ব্রাঞ্চে বসতে হবে না, তুই বরং উত্তরার ব্রাঞ্চে বস। আমাদের আর একলা করিস না বাবা, আমরা ভীষণ ক্লান্ত। তোর মনস্তাত্ত্বিক অবস্থা বুঝলেও এখন আমরা নিরুপায়। শেষ বয়সটা সন্তানের সাথে কাটাতে চাওয়াটা কি অন্যায় বল? আশিয়ান হাতে থাকা কফির মগে শেষ চুমুক বসিয়ে বলল, আর ফিরবো না লন্ডনে। ছোট একটা বাক্য রীতিমতো আনন্দের বন্যা বয়ে দিল চৌধুরী বাড়িতে।
এবারের ঈদটা যেন একটু বেশি সুন্দর তাদের জন্য। ভবিষ্যতের অপ্রিয় ব্যস্ততা জানলে বাস্তবতা নয়, ছোট একটা বাক্য রীতিমতো আনন্দের বন্যা বয়ে দিল চৌধুরী বাড়িতে। এবারের ঈদটা যেন একটু বেশি সুন্দর তাদের জন্য। ভবিষ্যতের অপ্রিয় বাস্তবতা জানলে বোধহয় ছেলেকে এভাবে বিপদের মুখে ঠেলে দিতেন না আরিয়ান চৌধুরী। মানুষ যতই চেষ্টা করুক না কেন, ভাগ্যের লিখন খন্ডানো। সময় পেরোনোর সাথে সাথে ঈদের আনন্দপূর্ণ আমেজ ফুরিয়েছে। ছুটির দিন শেষ, কর্মব্যস্ত দিবস ফিরে এসেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে প্রিমা। আজ ইন্টারভিউ দিতে যাবে বিধায় ফর্মাল স্যুটে নিজেকে আবৃত করেছে। হলদেটে ফর্সা ত্বকের সিমসিমে গঠনের হাড্ডিসার দেহখানায় তার বেশ মানিয়েছে। গলার টাই বাঁধতে বাঁধতে নিরেট স্বরে ফারজানাকে উদ্দেশ্য করে প্রিমা বলে উঠল, বাড়িওয়ালা আঙ্কেলের টাকাটা তুমি দিয়েছো বুবু? প্লেটে নুডলস পরিবেশন করতে করতে ফারজানা ব্যস্ত গলায় জবাব দিল, হ্যাঁ। তোর কোনো সমস্যা? প্রিমা বিরক্তিতে চসূচক শব্দ তুলে বলল, এত মানবিক হতে হবে না। যা বেতন পাও তাতে সংসার সামলে মেডিসিন কিনতে কিনতেই তোমার হাত ফাঁকা হয়ে যায়। আমার পেছনে এত টাকা খরচ করলে তুমি চলবে কি করে বলো তো? ফারজানার পা জোড়া থমকে গেল, পেছনে ফিরে শান্ত সুরে বলল, তুই না থাকলে আজ এই ফারজানার অবস্থান হতো রাস্তায়। হয়তো ভিক্ষা করে খেতাম, নয়তো কোনো জানোয়ারের থাপে সম্মান জলাঞ্জলি দিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতাম। আমার হাতে টাকা আছে, আমার পক্ষে সম্ভব হয়েছে বলেই আমি এই পদক্ষেপ নিয়েছি। হয়তো আমাকে এই প্রশ্নবিদ্ধ করবি না প্রিমা। তোর বিপদে পাশে দাঁড়াতে না পারলে আমি হয়তো কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। প্রিমা স্লান হাসলো। ময়লার ঝুড়ি থেকে প্রেসক্রিপশনটা তুলে এনে ফারজানার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা ডাস্টবিনে কেন? বাতাসে উড়ে পড়েছে নাকি? যাই হোক, সকালের মেডিসিনগুলো বের করো তো। তুমি তো আবার ভুলে যাও, তাই স্মরণ করিয়ে দিচ্ছি। জলদি বের করো। ফারজানা ফাঁকা ঢোক গিলে নিশ্চুপ রইল। প্রিমাকে আশ্বস্ত করতে মিথ্যা বললেও সত্যি এটাই যে তার কাছে কোনো টাকা নেই। মাসের প্রথম সপ্তাহ চলে, অথচ হাতে 500 টাকা আছে। ঔষধ ফুরিয়েছে 2 দিন হলো, কিন্তু মেডিসিনের যে আকাশ ছোঁয়া দাম, তাতে কোনোভাবেই এখন ঔষধ কেনা সম্ভব নয়। প্রিমার প্রশ্নের উত্তরে কি জবাব দেবে ভেবে পেল না ফারজানা। প্রেসক্রিপশনটা ড্রেসিং টেবিলের উপর রেখে প্রিমা পুনরায় বলল, কি হলো, বের করো। ফারজানা ফাঁকা ঢোক গিলে বলল, আসলে গতকাল মেডিসিন শেষ হয়ে গিয়েছে, উপরন্তু নিয়ে আসার কথা মনেও ছিল না তাই। প্রিমা শান্ত চোখে তাকিয়ে বলল, পরবর্তীতে আমায় মিথ্যে বলার দুঃসাহস দেখাবে না বুবু। মিথ্যে ব্যাপারটাকে আমি ভীষণ ঘৃণা করি। ফারজানার চিবুক নত হলো। রান্নাঘরের দিকে এগোতে এগোতে স্নাক করে বলল, সপ্তাহখানেক মেডিসিন না খেলে আমি মরে যাব না নিশ্চয়ই? প্রিমার বুক কেঁপে উঠল। কথা না বাড়িয়ে নিশ্চুপ রইল। গলায় থাকা লকেটে হাত বুলিয়ে বলল, স্মৃতি হিসেবে মস্তিষ্কে যে সুন্দর মুহূর্তগুলো আছে সেগুলোই যথেষ্ট। জিনিস রাখা বাঞ্ছনীয় নয় বোধ হয়। আমার আফসোস থাকবে, তবে আমি যে অসহায়। তোমার শেষ স্মৃতিটা ধরে না রাখতে পারার আক্ষেপ আমার ইহ জীবনেও মিটবে না আম্মা। মাফ করে দিও তোমার অভাগিনী মেয়েটাকে। প্রিমা সারাটা ক্ষণ নিশ্চুপ রইল। ফারজানা শত চেষ্টা করেও ওকে মানাতে পারল না। দুজনে হালকা নাস্তা সেরে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। প্রিমার এত গুরুত্বপূর্ণ একটা দিনে তার মন খারাপ করিয়ে দেওয়ায় ফারজানার ভীষণ রাগ হলো নিজের প্রতি। চৌধুরী বাড়ির সকালটা বেশ আনন্দময়। পরিশেষে বাড়ির উত্তরসূরিদের মধ্যে একজন কোম্পানির দায়িত্ব নিচ্ছে। অফিস যাওয়ার উদ্দেশ্যে একদম ফর্মাল গেটআপে রেডি হয়ে নিচে এসেছে আরশিয়ান। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে দেখলো চৌধুরী বাড়ির প্রত্যেকে উপস্থিত আছেন সেখানে। তারজিয়ানের পাশের চেয়ারটা টেনে বসে সকলের উদ্দেশ্যে বলল, গুড মর্নিং গাইস। প্রত্যেকে যে যার মতো উত্তর দিল। আরশিয়ানের বাবা আরিয়ান চৌধুরী বললেন, তোর চোখ মুখের দোষা এমন কেন? রাতে ঘুমায়নি? আরশিয়ান স্পষ্ট সুরে ছোট করে জবাব দিল, জেট ল্যাগের জন্য এমন হচ্ছে। ছেলের কথা শুনে স্বস্তির শ্বাস ফেললেন আরিয়ান চৌধুরী। অন্তর্মুখী চরিত্রে এবং চাপা স্বভাবের ছেলেটাকে নিয়ে তিনি বড্ড দুশ্চিন্তার মধ্যে থাকেন।
অতীতের এত বড় ধাক্কা সামলে উঠতে পেরেছে ভাবলেই বুকটা হালকা লাগে ওনার। ছেলের উত্তর শুনে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। এতক্ষণ শান্তভাবে বাপ ছেলের কথোপকথন শুনছিলেন তৌকির চৌধুরী। তিনি আরশিয়ানকে একবার দেখে নিয়ে তারজিয়ানকে উদ্দেশ্য করে রাগী গলায় শুধালেন, তোমার বড় ভাই তো নিজেই দায়িত্ব বুঝে নিল, তুমি কখন দায়িত্ব নিবা? গেট ল্যাগের কারণে তারজিয়ানের দশা বেহাল, যার দরুন মেজাজটা বড্ড খিটখিটে হয়ে আছে। তৌকির চৌধুরীর কথা শুনে গম্ভীর স্বরে বলে উঠলেন, জীবনে এত কষ্ট করে পড়াশোনা করেছি বাপের ব্যবসায় লালবাতি জ্বালানোর জন্য? আমি আমার নিজস্ব কোম্পানির সাইবারনেটিক্স অ্যাভিনিউ নিয়ে যথেষ্ট ভালো আছি। এদিকে মন দিয়ে নিজের মানিজ্যত কিংবা কারো কোম্পানির নাম ডুবাতে একদমই ইচ্ছুক নই আমি। উপস্থিত সকলেই স্বাভাবিক। তারা বেশ ভালো মতো জানতো এই ছেলের থেকে সোজা উত্তর পাওয়া দুঃসাধ্য ব্যাপার। তাজওয়ার চৌধুরী মনে মনে বেশ দুঃখ বোধ করলেন। তার মতো ভদ্রলোকের এমন অভদ্র সন্তান হলো কিভাবে, এটা ভাবলেই মাঝে মধ্যে ওনার প্রেশার বেড়ে যায়। তারজিয়ানের প্রতি উত্তরে খানিকটা হতাশ হলেন তৌকির চৌধুরী। পরক্ষণে কিছু একটা ভেবে আহ্লাদি স্বরে আরশিয়ানকে বললেন, দাদু ভাই, আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমার একটা উপহার পাওনা আছে, বলো কি চাও তুমি? দাদুর কথায় আকস্মিক আরশিয়ানের হাত জোড়া থেমে গেল। কিছু একটা ভেবে বলল, সুকৃত কুঞ্জের মালিকানা আমার চাই দাদু। আকস্মিক চৌধুরী বাড়ির আনন্দপূর্ণ পরিবেশ স্তব্ধ হয়ে গেল। সকলে থমকানো দৃষ্টিতে তাকালো আরশিয়ানের মুখপানে। হৃদয়কুঞ্জ মূলত একটা এতিমখানা এবং কবরস্থান। সেই কবরস্থানে সাহিত্য আছে আরশিয়ানের প্রাণপ্রিয় স্ত্রী এবং প্রথম প্রেম। এত বছর শোক ভুলে থাকতে বিদেশে বিভুঁইয়ে পড়েছিল। সকলে ভেবেছিল তার ক্ষতটা বোধহয় নিরাম হয়ে এসেছে, কিন্তু আরশিয়ান যে এখনো সেই দগদগে ঘা বয়ে বেড়াচ্ছে তা বেশ বুঝল সকলে। তৌকির চৌধুরী আর কথা বাড়ালেন না, আনমনে প্লেটের খাবার নাড়াচাড়া করতে লাগলেন। নিঃশব্দে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সকলের বুক চিরে। সকলে বিষাদগ্রস্ত ভাবনায় ঘোর ভাঙল মেহেরিমার বমি করার শব্দে। তারজিয়ান ভ্রুকুটি করে এক হাতে আগলে রেখেছে তাকে। নতজানু দেহের সম্পূর্ণ ভরটা তারজিয়ানের উপরে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে অস্থির চিত্তে মেহেরিমা বলল,